আপনারা জানেন কিনা, ভারত একসময় ফেন্সিডিলের কারখানাগুলো বাংলাদেশ সীমান্তের কাছাকাছি তৈরি করত। এখনো একটা দেশের দুইটা জিনিস ধ্বংস করতে পারলে সেই দেশ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, সে অটোমেটিকলি আপনার আজীবনের জন্য গোলাম হয়ে যাবে। এক নাম্বার, সেই দেশের তরুণদের শক্তি। আপনি মাদক দিয়ে বিরোধ করে রাখবেন, সে কোনোদিন আপনার বিরুদ্ধে লড়াই করবে না। লড়াই করতে চাইবে, আবার মাদক ধরাই দিবেন, সে আপনার পক্ষে থাকবে। আর হইল শিক্ষা ব্যবস্থা। গত 15 বছরে ফ্যাসিস্ট রেজিম হাসিনা মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে বাংলাদেশকে, এই জন্য যাতে তরুণ প্রজন্ম অ্যাডিক্টেড হয়ে এমন ভাবে বুধ হয়ে থাকে যেন কোনো প্রতিরোধ তার বিরুদ্ধে গড়ে তুলতে না পারে। এবং নিজ হাতে এই দেশের এমপি মন্ত্রীরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আজকে এক ভদ্রলোকের নাম আমি বলতে চাই, মিলন ভাই আমাকে নামে চিনেন, এহসানুল হক মিলন ভাই। উনি যখন বিএনপির অনেক সমালোচনা করি, আজকে এই প্রশংসাটা করি। আমার আব্বা আমার উপজেলার কেন্দ্রীয় সচিব ছিলেন পরীক্ষার, তখন আওয়ামী লীগ শেষের দিকে ক্ষমতায়, মাদ্রাসার সচিব, কেন্দ্র সচিব। তো অঘোষিতভাবে এমন ছিল যে নকল করতেই দেওয়া লাগবে, মানে শিক্ষকদের কাজ হইল ম্যাজিস্ট্রেট আসলে তখন সবাই বলা যায় ম্যাজিস্ট্রেট আসছে লুকাই ফেলো, ম্যাজিস্ট্রেট চলে যাবে, তারা নকল করবে। তো তখন এইরকম গাইড বই সবাই কিনে আনতো, গাইড বই কিনে আনতো, নতুন বই আগের রাতে কিন্তু পরীক্ষার হলে দেখে দেখে। তো এরপর এক বস্তা বই হতো। আমি বলি এইটা যারা 96, 97, 2000 থেকে যারা পরীক্ষা দিচ্ছেন বা আত্মীয় স্বজন আছে বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রে এইটা ঘটছে। এখন পরীক্ষা শেষ হওয়ার পর এই মোটা মোটা নতুন গাইড এগুলো যদি পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কোথাও ফেলায় তাহলে ইজ্জত যায় না, নকল হয় তাই এটা দেখানো যায়। আব্বার মাদ্রাসার দপ্তরিরা প্রতিদিন এক বস্তা বই নকল আমাদের বাসায় দিয়ে যেত সন্ধ্যার পর লুকাই রাখার জন্য। আমি আর আমার মায়ের একটা ব্যবসা ছিল, এগুলোর মধ্যে নতুন বই পুরান বই আলাদা করতাম দোতলায় সব। এরপরে এইগুলো বই ওই যে সামনের দোকানে বিক্রি করে দিতাম, মায়ের আমি ভাগ ভাগ করে অর্ধেক টাকা নিতাম। কি দারুণ ব্যবসা! ওই যে একদম নতুন বই, নকলের অভয়ারণ্য বলতেছি। মানে এর বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না। বিএনপি সরকার ক্ষমতায় আসলো, বিএনপি সরকার যদি একটা ভালো কাজ 2001 থেকে 6 করছে, সেই প্রশংসাটা তারা নিজেরাও সামনে আনতে পারে, নাম আনবো কেমনে? এখন সমালোচনা করলে বলে আমরা বিএনপির বিরুদ্ধে। বিএনপির পক্ষে যে কথা বলছি দায়িত্ব নিয়ে বলি, বেগম জিয়ার ব্যাপারে, শহীদ জিয়ার ব্যাপারে বিএনপির নৈতিক অবস্থানের পক্ষে যেই কথা আমরা বলছি এখন পর্যন্ত বিএনপির কোন স্থায়ী কমিটির সদস্য তা বলতে পারে না। এখন সঠিক কথা বললে বলবে বিএনপি বিরোধী। ডক্টর ওসমান ফারুক সাহেবকে টেকনোক্রেট কোথায় শিক্ষামন্ত্রী বানানো হলো, এহসানুল হক মিলন সাহেবকে শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হলো। ভদ্রলোক এমন একটা কাজ শুরু করলেন, হেলিকপ্টার নিয়ে প্রতিদিন বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে হানা দেন। এই দেখা যায় বরিশাল, এই তারপরে রংপুর, কাউকে সাথে না নিয়ে কেন্দ্রের সামনে দিয়ে লাফ দিয়ে পড়ে গিয়ে গ্রেপ্তার করে। আমরা দেখলাম বরগুনা মোকামিয়া থেকে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে এসে ঢাকায় নিয়ে আসছে। আমার জীবনের খুব একটা গল্প মনে আছে, পলিটিক্সটা ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল, এটা অনেক গল্প বলেছি। চায়না মাঠে খেলতে গেছি, আমাদের মাদ্রাসার সামনে যে কেন্দ্র, কাউরে না পাইয়া বাসায় ফিরবো, পরীক্ষা চলে, তখন দেখি ছোট্ট একটা হেলিকপ্টার নিচের দিকে পড়তেছে। আমার হঠাৎ মনে হলো কিরে এহসানুল হক মিলন, উনি তো বিভিন্ন জায়গায় যায়, এইটা নাকি? দৌড়ে গেলাম, আমার আজও মনে আছে, মিলন ভাইয়ের মনে আছে কিনা, উনি তখন খুবই মানে ড্যাশিং, দেখতে খুব সুন্দর, একটা ব্লু কালারের শার্ট। উনি হেলিকপ্টার থেকে দরজা খুলেই উল্টা থেকে জোরে দিলেন দৌড়, উনি কেন্দ্র চিনতেন না। এরপরে একজন বলো, সঞ্জয় আপু প্লিজ এখানে আসেন না আপু প্লিজ, আসেন আপু এখানে দাঁড়ান আপু প্লিজ, যাবেন উপরে আপু, আসেন এখানে দাঁড়ান আপু। তো আপু আমার সাথে আসেন প্লিজ, আসেন। আপনারা জানেন যে তারপরে ওনাকে অন্যরা বলার পরে উনি পরীক্ষার কেন্দ্রে আসলো, 15-20 জনকে মুহূর্তের মধ্যে এক্সপেল করে পুরো বরিশাল বিভাগে 10 থেকে 15টা কেন্দ্র গেল। দেখেন বাংলাদেশের মিডিয়ার কাজ কি। এহসানুল হক মিলন সাহেবকে প্রশ্ন করেন, আপনি যে হেলিকপ্টারে দৌড়ান, আপনি তো শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এই কয় টাকা আপনার জন্য বাজেট, আপনি হেলিকপ্টার পান কই? ওনার উত্তরটা আমার মনে আছে, মিলন ভাইয়ের মনে আছে কিনা? মিলন ভাই বলল, আমি আমেরিকায় ছিলাম এবং আমার পুরো পরিবার আমেরিকায় থাকে, আমার বরাদ্দের বাইরে দেশের উন্নয়নের জন্য আমার ভাই বোন আমেরিকা থেকে আমাকে টাকা দেয়। আপনি পারলে বলেন তো, গত 15 বছরে যখন হাসিনা বলতেছে তার 4র্থ শ্রেণীর কর্মচারী 400 কোটি টাকার মালিক, হাইসা একজন মিডিয়া উইসে বলছে যে আপনার কর্মচারী কেমনে 400 কোটি টাকার মালিক হয়? জিজ্ঞেস করছে? কেউ জিজ্ঞেস করে নাই।
প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দারুণ সমালোচনা করে, এটা জারি থাকুক, কিন্তু এরা কি কোনোদিন হাসিনার সংবাদ সম্মেলনে মানে এত তেল নিয়ে চাইতো? এটা সংবাদ সম্মেলন না তৈলাক্ত সম্মেলন, বুঝাও যাইতো না। এই হলো মিডিয়ার অবস্থা। তা আমি এই কথাটা কেন বললাম, বিএনপি যখন ক্ষমতা থেকে যায় দেখেন তখন আমরা ছোট, আমার মনে আছে আমি 2007 সালে এসএসসি দেই। বিএনপি আমরা যখন 9-10-এ পড়ি, নকল পরীক্ষা নকল এমন ভাবে হয়ে গেছে বিএনপির আমলে, আমাদের বড় ভাইরা বলতো ভালো করে পড়াশোনা করো, এক অক্ষরও কিন্তু দেখে লিখতে পারবা না। সময়টা মনে রাখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে যায় 99-2000-এ, তখন বস্তা ভরা নকল আমার বাসায় আসে, আমার বাসায়। আর 2006-এ যখন বিএনপি ক্ষমতা থেকে যায়, আমাদেরকে বলা হয়তো যে একটা অক্ষরও কিন্তু দেখে রাখতে পারবা না, পড়াশোনা কইরো। এর মানে এই ভদ্রলোকেরা এই জায়গাটা অন্তত উন্নয়ন করতে পারছিলেন। দেখেন হাসিনা এসে আবার কি করছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গিনিপিগ বানাইয়া 10টা মেথোডোলজি মানে অ্যাপ্লাই কইরা কোনো কিছু করে নাই, পড়াশোনাটা ধ্বংস করছে। এবং নকল এমন ভাবে শুরু করছে যে কেন্দ্রে শিক্ষকদের একমাত্র কাজ হইল নকল সাপ্লাই দেয়া, এবং যখন ম্যাজিস্ট্রেট আসবে তার আগে বইলা তাদের বই কেসগুলো নিয়ে তাদের কাছে রাখা, আবার তারা ঠিক মতো ফেরত দেয়া। তো আমার বোন এইটা তার ব্যক্তিত্বে খুবই লাগেনি দেয়। সে গত 3 বছর ধরে পরীক্ষায় বলে আসছে সচিবকে যে আমি এটা পারি না, প্লিজ আমার আর পরীক্ষার হলে কার্ড দিয়েন না। তা আপনি কয়জন এটা পাবেন? এটা তো সম্ভব না, আপনার তো চাকরি থাকবে না। তো এখন আমাদের যেটা লড়াই, এখন আওয়ামী লীগ এটা কেন পারছে? আপনি পারলে বলেন তো। শেখ হাসিনা তার তো নিজের দেশে কিছুই নেই, নিজের সন্তান সবই তো বিদেশে, সবই বিদেশ। আওয়ামী লীগের কোন মন্ত্রী কোন এমপি তার বাচ্চা কাচ্চারা বাংলাদেশে পড়ে বলেন তো? সুতরাং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে তার কোনো সমস্যা নাই। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিএনপি জামাত ইসলামী সকলের ইশতেহারে দাবি জানাতে চাই, আপনারা পারলে বলেন আমাদের প্রত্যেক এমপি প্রার্থীর বাচ্চা কাচ্চা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, বিদেশে পড়তে যাবে না। এইটা যদি করতে পারেন আপনারা মিডিয়ার বন্ধুরা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না, এমনিতেই শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে যাবে। কারণ নিজের বাচ্চারা তো সে দুনিয়া ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটা দিবে। আপনি বলেন বিএনপি জামাত ইসলামী এনসিপি সবাই বলুক যে আমাদের এমপিরা নিজেরা কোনোদিন দেশের বাইরে সিঙ্গাপুর থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করতে যাবে না। এইটা যদি হইতে পারে তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু দেখবেন আমরা আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম, আমি বললাম মানে যাওয়ার তো পয়সাও নাই, আর পয়সা মানে যে জ্বর আসলেও সিঙ্গাপুর যাব, ইনশাল্লাহ আল্লাহ আমার এমপি বানাইলে আমি অসুখ বিসুখ যাই হয় বাংলাদেশেই ডাক্তার দেখাবো, বিদেশে যাব না। এই ক্ষেত্রে আমি একজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যে আমাদের আমির ডাক্তার শফিক সাহেব, উনি একটা নজির স্থাপন করেছেন। ওনার যে অপারেশনটা হলো সম্ভবত বাইপাস, অনেকে বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে অনেক, কিন্তু উনি বলেছেন যে না আমি দেশের বাইরে চিকিৎসা করাবো না। এইটারে যদি উনি অনেস্টলি সেলও করতে চান, আমি তো বলতে চাই এবার আমরা সবাই আসেন কম্পিট করি এটার সাথে। জামাতের আমির চাই নাই, এবার বিএনপির চেয়ারপারসনও যাবে না, এনসিপির প্রধানও যাবে না, ওসমান আদিও বলুক সেও যাবে না। আমরা তো এই প্রতিদ্বন্দ্বিতাটা চাই, তাই না? তাহলে আপনাদেরকে বলি যে বাংলাদেশের এমপি মন্ত্রীরা তাদের বাচ্চাদেরকে যদি বিদেশে না পড়ায়, শুধু বাংলাদেশে পড়ায়, এই বাধ্য আমরা করতে পারি। চিকিৎসা যদি বিদেশে না নিয়ে নিজেরা দেশে চিকিৎসা নেয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা কেমনি ভালো করা লাগবে এই নিয়ে আপনার চিন্তা করে লাভ নাই। রাত্রিরে বাসায় গিয়ে খাইয়ে ঘুম দেন, এমনিতেই দেখবেন সব ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। একটু বলি, আমরা একটু 10 মিনিট আসরের ব্রেক নিব। পাশে একটা বোর্ড আছে, আপনারা আমাদের ব্যাপারে যে কোনো পরামর্শ অভিযোগ যা লিখতে চান এখানে লিখে দিতে পারবেন। আমরা একটু আসরের নামাজ পড়ে আসতেছি, এরপর আপনারা আরো প্রশ্ন করতে পারবেন।